আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, সাবেক এমপিদের প্রকল্প বন্ধ করে ২,২৫৭ কোটি টাকা সাশ্রয়। এরপর জানিয়ে দিব হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক। আরো জানিয়ে দিব কোলাউড়াপাড়া সীমান্তে বাংলাদেশ ভারত গুলিযুদ্ধ, আর এই গুলিযুদ্ধে কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আন্দোলনে আগুন জ্বালানো সেই ঘোষণা। আরো জানিয়ে দেব কালা টাকা সাদা করার সুবিধা বাতিল করল সরকার। সর্বশেষ জানিয়ে দেব আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। যে কোনো সময় পদত্যাগ করতে পারে আহ্বাল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের বাংলা সংবাদে। সাবেক এমপিদের প্রকল্প বন্ধ করে ২,২৫৭ কোটি টাকা সাশ্রয়। সংসদ সদস্যরা নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের জন্য বরাদ্দ পেতেন ২০ কোটি টাকা করে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হতো। ২০২০ সালে বরাদ্দ দেওয়া হয় ৬,৫২৬ কোটি ৫৫ লাখ টাকা। তৃতীয় এ প্রকল্পে ৪,২৬৯ কোটি ১৮ লাখ টাকা খরচের পর বরাদ্দ বাতিল করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। এতে সরকারের সাশ্রয় হবে ২,২৫৭ কোটি টাকা। সারা দেশে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বাড়ানোর জন্য এমপিরা এ টাকা বরাদ্দ পেতেন। ২০২০ সালের আগে দুটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সে সময় ৩০০ এমপি এ সুবিধা পেতেন। তৃতীয় প্রকল্প থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ২০ এমপিকে বাদ দিয়ে ২৮০ আসনের এমপির জন্য বরাদ্দ দেওয়া হয়, যেটার কাজ চলমান ছিল। যেহেতু এমপিরা এখন নেই সেহেতু টাকা নতুন করে কাউকে দেওয়া হবে না। আর নতুন করে আবার যে প্রকল্প নেওয়ার প্রস্তুতি চলছিল সেটাও বাতিল করেছে কমিশন। চলমান প্রকল্পের অর্থ ব্যয় নিয়ে এমপিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নে জনগণের উদ্দেশ্যে প্রাধান্য না দিয়ে অনেক এমপি নিজের উন্নয়নের পাশাপাশি স্বজনদের উন্নয়ন করেছে, যে কারণে এমপিদের তৃতীয় নম্বর প্রকল্পটি ৬৫% বাস্তবায়নের পরও বাতিল করা হচ্ছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায় প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের চাল ও গম বরাদ্দ দিয়েছিলেন রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা মিলেমিশে সেই বরাদ্দ লুটপাট করেন। সংস্কারমূলক কাজের জন্য কোথাও কোথাও এক ডালিও মাটিও ফেলা হয়নি, অথচ টাকা ঠিকই তুলে নেন সাবেক এই এমপি। রাজশাহীর সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প বরাদ্দে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ মিলছে। অস্তিত্বহীন ও ভুইফোড় বিভিন্ন সংস্থাকে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছিল। ঘোরাফিরে নাম সর্বস্ব একই সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। এছাড়া নিয়ম ভেঙে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরাও বিশেষ বরাদ্দ পেয়েছেন। ভুইফোড় ও অনিবন্ধিত সংস্থাগুলো বরাদ্দ পেতে এমপি বাদশার ব্যক্তিগত সহকারীকে উৎকোচ দিতে হয়েছে। সবশেষ ৩ অর্থ বছরের তালিকায় দেখা গেছে ২০১৯-২০, ২০-২১ ও ২১-২২ অর্থ বছরে ফজলে হোসেন বাদশাহ মোট ৪,৫৭,৪৯৯ টাকা ৯৭ পয়সায় ৭৮৭টি প্রকল্প দিয়েছেন। এর মধ্যে ১৮৩টি প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠান আর ১২৬টি হলো নাম সর্বস্ব নারী সংস্থা। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও বিশেষ সুবিধা নিয়েছেন। এসব কারণ সামনে আসায় মূলত প্রকল্পটি বাতিল হচ্ছে বলে জানায় আইএমইডি। এ প্রকল্প সহ আরো বেশ কিছু প্রকল্প বাতিলের তালিকা প্রস্তুত করছে সংস্থাটি। দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা সেই অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক। ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রাইম্যান মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে তাকে আটক করেন ডিবি সদস্যরা। গত ৫ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে। ডিবির এক কর্মকর্তা জানান আব্দুল্লাহ হিল কাফি একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায়
5ই আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কি করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। 5ই আগস্ট কি ঘটেছিল আশুলিয়ায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই 5ই আগস্ট ঢাকার আশুলিয়া থানার কাছে এই ভিডিওটি ধারণ করা হয়। গুগলের জিও লোকেশন উপাত্ত ও আশপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে। এএফপির বাংলাদেশ ব্যুরোর ফ্যাক্ট চেকিং প্রধান কদর উদ্দিন শিশির গণমাধ্যমকে জানান, বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনের একটি গলিতে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় দুই পুলিশ কর্মকর্তা মরদেহ স্তূপ করে রেখেছেন। স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজনকে ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে শনাক্ত করেন। সাধারণ পোশাক ও পুলিশের হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা অন্য পুলিশ সদস্যরা বেশিরভাগই একই পুলিশ শাখার। কুলাউড়া সীমান্তে কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে স্বর্ণদাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। নিহত স্বর্ণা জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগরী গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত 9টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান। তিনি জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল বাড়িতে এসে খবরটি জানায়। স্বর্ণার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলেও তিনি জানান। বিজিবির লালারচক বিত্তবীর কমান্ডার নায়েক ওবায়দ জানান, কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে একজন মারা গেছেন বলে শুনেছি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় জানান, বিষয়টি কেউ জানায়নি, তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান। আন্দোলনে আগুন জ্বালানো সেই ঘোষণা। বৈষম্য বিরোধী আন্দোলনে নৃশংস পুলিশ যখন নিষ্ঠুর ও নির্মম কায়দায় নিরীহ নিষ্পাপ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সামরিক বাহিনী নামানো হলো, হাসিনার নির্দেশে দেশের সর্বত্র যখন চলছে লীগ নামক গুন্ডা বাহিনীর নির্মমতা, ঠিক সে সময়ে সামরিক বাহিনীর অকুত ভয় নির্ভীক দেশপ্রেমিক কিছু অফিসারকে সাথে নিয়ে কর্নেল এম.এ. হক সামরিক বাহিনী ও অবৈধ সরকারের বিরুদ্ধে যে ঘোষণাটি পাঠ করলেন তা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল সারা দেশে। সামরিক বাহিনী ঘুরে দাঁড়ালো মাফিয়া হাসিনার বিরুদ্ধে এবং অর্জিত হলো তৃতীয় স্বাধীনতা। সেই ঘোষণাটি ছিল নিম্নরূপ: অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের আহ্বান। দেশের চলমান পরিস্থিতিতে আমরা অবসরপ্রাপ্ত সামরিক সদস্যগণ গভীরভাবে মর্মাহত ও হতাশ। সরকারি চাকুরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা নীতি বাতিলের ন্যায্য দাবি নিয়ে গত 1 জুলাই থেকে কোমলমতি নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীগণ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করলে দেশের অসংখ্য মানুষের অকুণ্ঠ সমর্থন লাভ করে। আমরা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে সরকার তাদের সাথে কোনরূপ আলাপ আলোচনা না করে এই আন্দোলন প্রতিহত করার জন্য হিংস্র রক্তাক্ত পথ বেছে নেয়। প্রথমে ওবায়দুল কাদের ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র গুন্ডা বাহিনীকে নিরীহ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেয়। তাদের বর্বরচিত আক্রমণ নিরস্ত্র আন্দোলনকারীদের অনেককেই নির্মমভাবে হত্যা করা হয় এবং অসংখ্য আন্দোলনকারীকে গুরুতর আহত গুম করা হয়। শুধু তাই নয়, এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতিহত করতে বর্বর বাহিনীর সাথে যুক্ত হয় আধুনিক অস্ত্রে সুসজ্জিত বিজিবি, র্যাব, আনসার ও পুলিশের নির্বিচার আক্রমণ। ব্যবহার করা হয় হেলিকপ্টার ও স্নাইপার, যা যুদ্ধক্ষেত্রেও সাধারণত ব্যবহৃত হয় না। এই আক্রমণ এতটাই বর্বর ও নৃশংস ছিল যে হত্যার শিকার প্রতিটি মানুষের শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে যায়। অন্ধ করা হয় বহু ব্যক্তিকে। এমনকি আক্রমণকারীরা হাসপাতালেও গিয়েও গুরুতর আহতদের উপর নির্মম আক্রমণ চালায় এবং চিকিৎসা বঞ্চিত করে, যা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। নির্লজ্জতা ও নির্মমতার এখানেই শেষ নয়। আন্দোলন দমাবার জন্য সরকার কারফিউ জারি করে দেশের জনগণের বিরুদ্ধে নামায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সামরিক বাহিনীকে লক্ষ্য করলাম। জাতিসংঘ মিশনে ব্যবহৃত এপিসি ও অন্যান্য অস্ত্র সরঞ্জামাদিও ব্যবহার করা হয় শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে। অতি উৎসাহী কিছু অফিসার বিবেক বিসর্জন
বিসর্জন দিয়ে আন্দোলনরত মানুষের উপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত গৌরব ধূলিসাৎ হয়ে যায় এর মাধ্যমে। অথচ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দেশের গৌরব আমাদের এই প্রাণের সেনাবাহিনী। সামরিক বাহিনীতে কর্মরত বর্তমান প্রজন্ম আমাদের অনুজ, আমাদের ছোট ভাই বোন ও সন্তান। তারা ইউনিফর্ম পরিধান করে বিধায় অনেক কিছুই খোলাখুলি বলতে পারে না। তাই অগ্রজ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের গঠনমূলক পরামর্শ দিয়ে সহায়তা করা। সুতরাং আমরা জনগণের বিরুদ্ধে এসব হীন কাজ থেকে সামরিক বাহিনীকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করার উপায় বন্ধ করল সরকার। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এনবিআর এ সংক্রান্ত একটি এসআরও জারি করেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গত বাজেটে 15% কর দিয়ে নগদ সহ জমি, ফ্ল্যাট ও প্লট সহ স্থাবর সম্পদ কিনে কালো টাকা সাদা করার সুযোগ দেয়। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করে এনবিআর। চলতি বছরের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত 1 বছরের জন্য বিগত সরকার এই সুযোগ দিয়েছিল। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ 15% কর দিয়ে সাদা করার সুযোগ ছিল। গত 25 আগস্ট অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার আর কাউকে কালো টাকা বানাতে দেবে না। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, আর কালো টাকা তৈরির কোনো সুযোগ থাকবে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কালো টাকা সাদা করার পদ্ধতির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি একটি অশালীন কাজ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রায় সব সরকারই দেশে কালো টাকাকে বৈধতা দেওয়ার অনুমতি দিলেও তাতে সাড়া মেলেনি। এনবিআর সূত্রে জানা গেছে এ পর্যন্ত প্রায় 47,000 কোটি টাকা বৈধ হয়েছে। তবে বিএনপি সরকারের 1991 থেকে 96 মেয়াদে কালো টাকা সাদা করার কোনো সুযোগ ছিল না। সর্বশেষ 2022 থেকে 23 অর্থ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেয়নি। এর 1 বছর পর কালো টাকা সাদা করার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। সূত্র ইউএনবি। যে কোনো সময় পদত্যাগ করতে পারে আহ্বাল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আহ্বালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা। সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনও সংস্কার আসছে, এটি নিশ্চিত বলে মনে করছে বর্তমান কমিশন। সেজন্য বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। সিইসি সহ অন্য কমিশনাররা অফিস করলেও বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে। শেষ সময়ে নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা। বিশেষ করে গতকাল সোমবার কমিশন বৈঠক করার পর কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজকালের মধ্যেই সিইসি সহ সব কমিশনার পদত্যাগ করতে পারেন বলেও চাউর ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর গতকাল সন্ধ্যায় কালবেলাকে বলেন, আমরা যে কোনো সময় পদত্যাগের জন্য প্রস্তুত, তবে সময় কখন সেটা বলতে পারছি না। তবে আগামীকাল পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে আরেক কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, না, সূচক উত্তর দিয়ে কল কেটে দেন। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই। রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায় আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করছেন। এ থেকে বাদ যায়নি বিচার রাঙ্গুন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টিও বেশ জোরে সোরে আলোচনা চলছিল গত কয়েকদিন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বাল। কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে আলোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিইসি। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আহ্বাল কমিশন। আর সরকারের সাড়া না পেয়েই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বাল কলামে লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন। সেখানে তিনি নিজেও দাবি করেন, আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকায় কলামের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন।